এই দুর্নীতি দমন কমিশন এত বেশি ইন্টারেস্ট দেখাবে, আর সরকারি দলের এমপি মন্ত্রী বা সরকারকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, সাহায্য করেছে, বাতাস দিয়েছে, নানাভাবে যারা সাহায্য করছে, তাদেরকে টিকিটি ছিঁড়া তো দূরের কথা, তাদের ব্যাপারে বিন্দুমাত্র বারবার পত্র পত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের গবেষণায় বা আলোচনায় প্রমাণ সহ দলিল দস্তাবেজ সহ আলোচনা হইলেও দুদু কানের মাথিও নাড়ে না। এখন আরেকজন বেনজির তৈরি হয়ে গেছে। এই বেনজির কাণ্ড বাংলাদেশে এটা তো টিপ অফ আইসবার্গ। আপনি কি মনে করেন একজন বেনজির? এরকম অসংখ্য বেনজির বিভিন্ন প্রতিষ্ঠানে শিখণ্ডী রূপে দাঁড়িয়ে গেছে সরকারের স্বার্থ রক্ষার জন্য। বাংলাদেশে সব বিরোধী দলকে সার্কামসাইজ করে ফেলছে, কিন্তু জাতীয় পার্টিকে এমন ভাবে সার্কামসাইজ করছে যে তার এখন অস্তিত্ব নিয়ে টানাটানি। বিএনপি কে সার্কামসাইজ করছে, কিন্তু বিএনপির অস্তিত্ব নিয়ে টানাটানি হয় না, কিন্তু আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি করেছে সেই সরকারের। সেখানে আমরা এই অবস্থার মধ্যে, এই দমন পীড়নের মধ্যে, এবং এই যেভাবে আমাদেরকে কোণঠাসা বলে না, শুধু যেভাবে আমাদেরকে রশি দিয়ে বাঁধি ফেলছে না। এখন বেনজিরের যে বেনজির কাণ্ড আমরা দেখছি, এটা আমরা তো আগে থেকে টের পাচ্ছিলাম। এটা অনেক আগে থেকে এরকম অসংখ্য বেনজির বর্তমান সরকার সৃষ্টি করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, যেখানে যেখানে এখন তো আর জনগণের পাওয়ার নাই, যেসব প্রতিষ্ঠানে পাওয়ার লাই করে, যেখানে যেখানে পাওয়ার আছে, যেগুলো ব্যবহার করলে পাওয়ারে যাওয়া যায় বা পাওয়ারে থাকা যায়, সেই প্রতিষ্ঠানগুলোকে যেভাবে কলঙ্কিত করেছে, তন্মধ্যে বেনজিরের প্রতিষ্ঠান, বেনজির সেখানকার একজন। আমি অসংখ্য পুলিশ অফিসারকে জানি যারা এত সৎ যে রিটায়ারমেন্টের পরে মসজিদে আসা যাওয়া করে তসবি নিয়ে, আর ঘরে বসে নিজের মানে ছেলে মেয়ের দেওয়া করুণার উপরে চলে। এরকম অসংখ্য পুলিশ অফিসার, সরকারি কর্মচারী, কর্মকর্তাকে আমি অন্তত দেখেছি। অথচ তারা চাকরি থাকতে এরকম অনেক কিছুই করার তাদের সুযোগ ছিল বা আছে বা করতে পারে, তা সত্ত্বেও তারা করে নাই, এরকম প্রমাণ ভুরি ভুরি সমাজে আছে। সেই ক্ষেত্রে বেনজির ব্যতিক্রম। বেনজির শুধু আমি তো মনে করি যে ফ্রাঙ্কেনস্টাইন দানব এই সরকার পালন করেছে, এবং তাদেরকে দিয়ে যে সুযোগ সুবিধা নিয়েছে, সেটা ফ্রাঙ্কেনস্টাইন দানব হিসেবে এরাই একদিন বা সে সময় হয়তো আসছে তাদের বিরুদ্ধে যাওয়ার এবং তাদের বিরুদ্ধে খড়গ হওয়ার, মানে অস্ত্র ধরবে। এটাই স্বাভাবিক। বেনজির এখন বাঁচার জন্য সত্য মিথ্যা অনেক কথাই বলবে। আমি সেই কথা বলতে চাচ্ছি না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বেনজির বাংলাদেশে একজন সরকারি কর্মকর্তা ছিল। আমি পত্রিকায় দেখছিলাম একজন সরকারি কর্মকর্তার বা তার লেভেলে একজন আইজি রিটায়ারমেন্টের পরে তার কত টাকা থাকতে পারে, এটা একটা অনুমান আমরা করতে পারি, বা আমাদের বিভিন্ন গবেষণায় আমাদের যারা গবেষণা করা তারা বের করেছেন। তা আমরা যদি এর দ্বিগুণও ধরে থাকি, তাও তার সেই ধারণাকে পাল্টে দেয়। এখন সে ফেসবুকে এসে বা লাইভে এসে যে নিজের নিজের যে ফিরিস্তি গাইলেন, নিজের যে কোনো অপরাধ করেন নাই বা এই ধরনের অভিযোগ যে সত্য নয়, সে কথাগুলো যে বলছেন, এগুলো কেউই বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে না। এখন মানুষ বিশ্বাস করে না, কেন বিশ্বাস করে না? কারণ এই লোকটা, মানুষ বিশ্বাস করুক না করুক, সে আইন কেন বিশ্বাস করবে না যদি উনি সত্য বলে থাকে? আচ্ছা, আমি আইনের কথাও আসছি, যা রটে তা বটে। আপনি আইন কি, দুদক করবেটা কি আপা? দুদকের কাজ হচ্ছে, দুদক আপনি যেখানে যেখানে বিরোধী দলের কোনো গন্ধ পাবেন সেখানে গিয়ে দুদক হানা দিবে, এবং তাদের কেসগুলোকে তাদের ওই যে ইন্ডিয়ার ইডির মতো তাদের মানে আর্থিক কোনো
অসচ্ছলতা আছে কিনা সেটা দেখার জন্য মানে দুর্নীতি দমন কমিশন এত বেশি ইন্টারেস্ট দেখাবে, আর সরকারি দলের এমপি মন্ত্রী বা সরকারকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, সাহায্য করেছে, বাতাস দিয়েছে, নানাভাবে যারা সাহায্য করছে, তাদেরকে টিকিটি ছিঁড়া তো দূরের কথা, তাদের ব্যাপারে বিন্দুমাত্র বারবার পত্র পত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের গবেষণায় বা আলোচনায় প্রমাণ সহ দলিল দস্তাবেজ সহ আলোচনা হইলেও দুদক কানের মাছিও নাড়ে না। কেন? এটাই প্রশ্ন এখানেই, মানুষের মধ্যে প্রশ্ন এখানেই জাগে, যখন সরকারের বিরুদ্ধে যারা আছে কখন লড়ে, কানের মাছি কখন নড়ে, দুদকের কখন নড়ে নড়ে সেটা বলবো যখন যেখানে দেখবে যে সরকারের কোনো স্বার্থ নাই, যেখানে এই যে এখন বেনজিরকে নিয়ে যে এত বেশি এখন আলোচনা হচ্ছে, সরকার তো একটা আলোচনা, সরকার তো একটা সে আছে, তার তো একটা ব্যাখ্যা দিতে হবে, আজ হোক কাল হোক একটা ব্যাখ্যা দিতে হবে। সেই ক্ষেত্রে তার ব্যাপার, তাকে যদি জেলেও এখন পুরায়, তাকে যদি এখন কনভিক্টেড করে যে তার মানে আইনের আওতা আনাও হয়, তাও তো অসুবিধা নেই সরকারের। সরকার তো তাকে দিয়ে যা করার করে ফেলছে। সরকার তো এখন আরেকজন বেনজির তৈরি হয়ে গেছে। এই বেনজির কাণ্ড বাংলাদেশে এটা তো টিপ অফ আইসবার্গ। আপনি কি মনে করেন একজন বেনজির? এরকম অসংখ্য বেনজির বিভিন্ন প্রতিষ্ঠানে শিখণ্ডী রূপে দাঁড়িয়ে গেছে সরকারের স্বার্থ রক্ষার জন্য। সেটা 1 2 3 4টা এরকম লেয়ারে তৈরি হয়ে আছে। বেনজির এখন যদি জেলে যায় তো এক ঢিলে 2 পাখি মারবে। একটা হচ্ছে সরকার দেখাইতে পারবে যে আমরা কাউকে ছড়ে গেলি, এটা একটা বুঝাতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে সে এখন জেলে গেলে সরকারের তো কোনো এখন অসুবিধা নাই। আর সেখানে সে যেটা বলবে, সে যদি কোনো মিথ্যা কথা সরকার ওনার বিচার করলেও সমস্যা, সরকার বিচার না করলেও সমস্যা। সরকার বিচার করলে অনেকেই বলছেন যে একজন দর্শক করেছেন যে বলেছেন যে সরকার ছুঁড়ে ফেলে দিয়েছে ব্যবহার করে। এখন সরকার যদি বিচার করে তাহলে এটা বলবেন, আবার সরকার যদি বিচার না করে তখন মানে না এটা আপা ব্যাপারটা ঠিক এরকম নয়। ব্যাপারটা হচ্ছে সরকার কে? সরকার কোনো ব্যক্তি না, প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্র কাজ করবে জনগণের স্বার্থে, এটা পরিষ্কার কথা। এটা নিয়ে তো আর কে ভালো বললো কে মন্দ বললো, কোন দলে কি অখুশি হলো, কোন দলের পক্ষে গেল বিপক্ষে, এর বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে বেনজির বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করলো, সে এত সম্পদের মালিক কি করে হলো? এর সিকিভাগও যদি সত্য হয়, আমি বললাম তার অধিকাংশই এর সিকিভাগও যদি সত্য হয়, তাও তো তার রক্ষা হওয়ার কথা না। তাও তো দুদকের চোখ ফাঁকি দিতে পারবে না সে। তাও তো সে সরকারি কর্মকর্তার যে প্রটোকল, যে স্যাংটিটি, যে পবিত্রতা, যে আমানতদারি, সে আমানতদারি খেয়ানত করেছে। বিশেষ করে এই যে পুলিশ বাহিনীকে আমরা মনে করি দুষ্টের দমন সিস্টেম লালন করে তারা, সেই প্রতিষ্ঠানকে যিনি কলঙ্কিত করেছে তার শাস্তি কিরকম হওয়া উচিত, এটা আমি বাংলাদেশের আইনে নিশ্চয়ই আছে। যারা জনগণের সম্পদের তছরূপ করে, যারা নিজের এই আপনার এটা ক্ষমতাকে অপব্যবহার করে, এটার যে প্রাতিষ্ঠানিক বা এটা ডিপার্টমেন্টাল যে শাস্তি আছে, সেই শাস্তি বিধান করলেই চলে, এর চেয়ে বেশি কিছুর দরকার তো নাই। এখন আমার দেশে সেটা হবে কিনা, এটাই আপনাকে যে দর্শকের প্রশ্ন করেছে যে আপনার সুর বদলে গেছে নির্বাচনের আগে পরে, সেই বিষয়ে আপনি কিছু বলবেন? আচ্ছা হ্যাঁ, এই বিষয়ে আমি বিনয়ের সাথে তারপরও মানুষ আপনাকে পছন্দ করে, এটা ঠিক, এটাও ঠিক। না পছন্দ, ধন্যবাদ সবাইকে, অবশ্যই ধন্যবাদ জানাই, ভালো লাগে, এই অ্যাপ্রিসিয়েশন অবশ্যই ভালো লাগে। আমি একটা কথা আপনার অগণিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাইবো, যে সেটা হচ্ছে যে আমি একটা দল করি, সেই দল জাতীয় পার্টি। আপনারা সবাই জানেন জাতীয় পার্টিকে ইতিমধ্যে সরকার সার্কামসাইজ করে ফেলছে, ঠিক আছে? এটা আপনাকে বুঝতে হবে। তো বাংলাদেশে সব বিরোধী দলকে সার্কামসাইজ করে ফেলছে, কিন্তু জাতীয় পার্টিকে এমন ভাবে সার্কামসাইজ করছে যে তার এখন অস্তিত্ব নিয়ে টানাটানি। বিএনপি কে সার্কামসাইজ করছে, কিন্তু বিএনপির অস্তিত্ব নিয়ে টানাটানি হয় না, কিন্তু আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি করেছে।
সেই সরকারের সেখানে আমরা এই অবস্থার মধ্যে, এই দমন পীড়নের মধ্যে, এবং এই যেভাবে আমাদেরকে কোণঠাসা বলে না, শুধু যেভাবে আমাদেরকে রশি দিয়ে বাঁধি ফেলছে, সেখান থেকে তো আমরা লড়তে পারি নাই। আমরা যেহেতু লড়তে পারি নাই, আমি তো এই যে নির্বাচনে গেলাম, আমরা ভাবলাম ফাঁকতালে একটা কিছু দেখি এমপি মন্ত্রী হওয়া যায় কিনা। কারণ এই সরকার তো গেড়াকলে পড়ছে। বিএনপির মতো একটা দল, এত বড় একটা দল নির্বাচনে আসে নাই। এখন আমরা দেখছি না, আমরা তো খুবই স্বাভাবিক। আমরা দেখলাম এই ফাঁকতালে মানে 100-125 সিট যদি আমরা পাই, তাইলে দেখি না বাংলাদেশের নতুন একটা রেকর্ড সৃষ্টি করা যায় কিনা। এখন আমরা নির্বাচনে গিয়ে দেখলাম, নির্বাচনে গিয়ে আমরা মানুষের বীজটা খাইছি এবং মানুষের বীজটার নিচের মাটিও খাইছি। ওকে, মানে দেখলাম যে এলাহি কাণ্ড, মানে তাদেরই হয় না, আমাদেরকে কোত্থেকে দিবে। সুতরাং নির্বাচনে যদি না যাইতাম, তাহলে এই 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 যে অবস্থা, আওয়ামী লীগের যে সর্বগ্রাসী, সর্ববিধ্বংসী এই যে চরিত্র, এটা আমরা উন্মোচন করতে পারতাম না। সেটা সক্ষম হয়েছি আমরা নির্বাচনে গিয়ে আমরা নিজের সমস্ত জলাঞ্জলি দিয়ে, নিজের ইজ্জত, হুরমত, আবরু, সম্মান, সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে আওয়ামী লীগের ইজ্জত আবরুকে আমরা উন্মোচন করে দিছি। ঠিক আছে, এই কাজটা আমরা করতে পারছি। সুতরাং আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে মানুষ চিরদিন বিপ্লবী থাকে না। ওকে, মানুষ যদি 60 বছর, 50 বছর, 60 বছর বাঁচে, মধ্যে 10 বছর একরকম থাকে, 20 বছর আরেক রকম থাকে, কখনো ইমানদার থাকে, কখনো বেঈমান হয়, কখনো নানা চরিত্রের মধ্যে মানুষ চড়াই উত্তরের মধ্যে দিয়ে যায়। আমাদের জাতীয় পার্টি এই নানা চড়াই উত্তরের মধ্যে দিয়ে এই পর্যন্ত আসছে। এখন কখনো কখনো এই যেটাকে আপনারা অনেকেই মানে আমাদেরকে নানাভাবে বলতে চান, আমি অস্বীকার করছি না, এই আমাদেরকে এটা করতে হয়েছে, আমরা চাইছিলাম যদি আমরা 100-150 সিট নিয়ে যদি পার্লামেন্টে যাইতে পারতাম, তাহলে হয়তো দেশের চিত্র আমরা অন্যভাবে আমরা দেশকে না, এটা শেষ করে দিচ্ছি। এ হলো গিয়ে ওনাদের বক্তব্য। আমি ওনাদের বক্তব্যের জবাব একটুকুই দিচ্ছি। দ্বিতীয় একটা কথা বলি। হ্যাঁ, না, শেষ করবো। আপনি উপজেলা নির্বাচনটা একটা মৌলিক বাংলাদেশের আপনার স্থানীয় নির্বাচনের একটা দ্বিতীয় টায়ার। আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং উপজেলা নির্বাচন, এই লোকাল গভর্নমেন্টের এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে এই সরকার আমরা শেষ করব আসলে, যে মাহমুদ ভাই আমরা শেষ করে দেন, আমরা শেষ করব না, শেষ করব। সেই যে স্যাম্পলটা গত 7ই জানুয়ারি নির্বাচনে তারা বাংলাদেশে যে স্যাম্পল দেখাইছে, যে মডেল দেখাইছে, সেই মডেল এবং স্যাম্পলের পুনরাবৃত্তি উপজেলা নির্বাচন হবে। সেই নির্বাচনকে নিয়ে আমাদের আগ্রহের মধ্যে আমার কারো আছে কিনা জানি না, আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমি সম্পূর্ণরূপে একমত। ধন্যবাদ।